গণতন্ত্র বলতে এমন একটি বিষয়, ভোটের অধিকার নিশ্চিত করা। জনগণ এখনো জানে না যে কোন কোন বিষয়ে আমরা গণভোট দেব, কি আছে এই গণভোটের মধ্যে। আমরা আমাদের স্বাধীনতা, আমাদের মতামত কতটুকু স্বাধীনভাবে উপস্থাপন করতে পারি। কণ্ঠরোধের যে এক ধরনের বিষয়, বিভিন্ন ধরনের আইন করে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভোট দিতে যেয়ে যেন আমাকে এমন কিছু দেখতে না হয় যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। শুভকামনা সকলকে। আজ আমরা আমাদের বিশেষ আলোচনা শুরু করছি আমাদের বিশেষ অতিথিদেরকে সঙ্গে নিয়ে। আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন গণতন্ত্র, ভোটাধিকার এবং আমাদের আঞ্চলিক উন্নয়ন। উত্তরবঙ্গের উন্নয়ন এবং তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে ভাগাভাগি করতে, আমাদের মতামতকে গুরুত্ব দিতে এবং আমাদের বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা যুক্ত করেছি আমাদের সঙ্গে বিশিষ্ট তিনজন অতিথিদেরকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল ইসলাম নিশাদ ভাইয়া, উনি ব্যুরো চিফ সময় টিভি রংপুর রিজিয়ন। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন যিনি আশিকুর রহমান তুহিন ভাইয়া, উনি একজন শিল্পপতি, উনি রংপুরে বেশ ভূমিকা রেখে চলেছেন। এবং সর্বশেষ আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করতে আমাদের একজন বিশিষ্ট আপু রিফাত জেরিন আলম। প্রথমেই আমি আমাদের অতিথিদের কাছ থেকে জানতে চাচ্ছি, গণতন্ত্র বলতে আপনারা কি বোঝেন? প্রথমে আমি ভাইয়ের কাছে শুরু করছি। গণতন্ত্র বলতে আমার কাছে, আমি যদি সোজা ভাষায় বলি, সেটা হলো যে সবার সমান অধিকার এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এবং একই সাথে গণতন্ত্র বলতে এমন একটি বিষয় যেটি হলো যে ভোটের অধিকার নিশ্চিত করা, যেখানে একজন ব্যক্তি কিংবা তাদের ভোটের অধিকারের মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করে ফেলতে পারবেন, কিংবা হলো যে সমান অধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে একটি রাষ্ট্রে সবাই সমান ন্যায্যতা এবং সবাই সমান সুযোগ পাবেন। ভাই, আপনার কি মতামত? আমার কাছে গণতন্ত্রটা আসলে একটা অনেক বড় জিনিস। আমরা ভোটাধিকার প্রয়োগ করব, আমরা অধিকার আদায় করব, এটা গণতন্ত্রের একটা পার্ট। বাট ভোটাধিকার দিয়েই যে গণতন্ত্রের সব কিছু হয়ে যাবে এটা আমি মনে করি না। আমরা ভোটাধিকার দিলাম, আমাদের অধিকার পেলাম না, আমরা আবার 5 বছর পরে ভোট দিলাম, এটা গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র মানে হচ্ছে সুষম বন্টন হতে পারবে, আমাদের জনগণের অধিকার ঠিক মতো থাকবে এবং আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব সঙ্গে সঙ্গে। আমরা যেন গভর্নমেন্টটাকে যাচাই বাছাই করতে পারি যে কোন গভর্নমেন্টটা আমাদের জন্য, এই জনগণের জন্য অনেক ভালো কাজ করবে। এটা হচ্ছে গণতন্ত্র আমার কাছে। ধন্যবাদ ভাইয়া। আপু, আপনার কি মতামত? আচ্ছা, আমার কাছে গণতন্ত্র মানে কোনো রকম ভয় ভীতি ছাড়া নিজের মতামত প্রকাশ করার যে অধিকার, সেটা। আমরা ভাইয়া যেটা বললেন, সুন্দর একটা কথা বললেন যে শুধুমাত্র ভোট দেওয়াই কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র এমন একটি শব্দ যেখানে আসলে সবার অধিকারটা নিশ্চিত করা কে বোঝাচ্ছে। তো আমার কাছে, আমি যদি এক কথায় বলি, গণতন্ত্র মানে কোনো রকম হুমকি, কোনো রকম ভয় ভীতি ছাড়া নিজের মনের মতামত যেটা, সেটা প্রকাশ করা, নিজের পছন্দের কোনো ক্যান্ডিডেটকে বাছাই করে আমাদের সমাজের উন্নতি যেন আমরা নিয়ে আসতে পারি, এটাকে নিশ্চিত করা। আমাদের দেশে একটি সুষ্ঠু নির্বাচন সফল করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি কি হতে পারে? তো দীর্ঘদিন মানুষ যেহেতু ভোটাধিকার থেকে একটু বঞ্চিতই ছিল, এখানে জনগণের, আমি 2018-এর কথা বলি, ওই সময়টা আমার আশেপাশে যারা ছিল, নানি বা খালা, তাদেরকে একবার বললাম যে আপনারা চলেন ভোট কেন্দ্রে চলেন, একসঙ্গে যে ভোট দিয়ে আসি। তো ওনারা বললো ভোট দিয়ে কী হবে, এই যে কষ্ট করে যাবো আসবো, হয়তোবা ভোটাধিকার দিব, একখানে ভোট চলে যাবে, একখানে ভোট। এই যে শঙ্কাটা, এই শঙ্কাটা মানুষের মধ্যে এখনও কিন্তু, সাধারণ পিপলের মধ্যে এখনও কিন্তু বিরাজমান। তো এটাকে আমার যেটা মনে হয় নির্বাচন কমিশনের উচিত এখানে একটা ক্যাম্পেইন করা বা অ্যানাউন্সমেন্ট করা যে আপনারা নির্বিঘ্নে নিরাপত্তায় আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর নিরাপত্তাটা যেহেতু জরুরি, যতটুকু তার মধ্যে আপনার নির্বিঘ্নে ভোট দেওয়াটাও জরুরি, এবং ভোট কাউন্টটা যে আপনার পারফেক্ট হবে এটাও জরুরি সঙ্গে সঙ্গে। না হলে লোকজন ভোট কেন্দ্রে আসতে চাইবে না কেউ। আপু, কি মতামত? আমাদের ভোটিং যে সিস্টেমটা, এটা ইন্টারঅ্যাক্টিভ একটু কম, মানে সবাই এখানে অংশগ্রহণ করে না। দেখা যাচ্ছে অনেকেই ভোট দিচ্ছে, আসছে, কিন্তু একটা দল আছে বা কিছু মানুষ, কিছু জনগণ যারা আসলে ভোট দিতে আসতে চাচ্ছে না, তাদের এই ইচ্ছাটা হচ্ছে না যে না, আমার ভোটটাও গুরুত্বপূর্ণ, আমার এই ভোটটা দিয়েও কোনো কিছু পরিবর্তন হতে পারে। এই যে মনোভাবটা আমাদের মধ্যে চলে আসছে, এই মনোভাবটা যদি দূর করা সম্ভব হয়, এক্ষেত্রে ইলেকশন কমিশনের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এটা বিভিন্ন ধরনের হতে পারে অবশ্যই, যেমন আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি, যেন সকলেই এসে ভোট দিতে পারে কোনো রকম বিঘ্ন ছাড়া। এছাড়াও বিভিন্ন ক্যাম্পেইন, যেটা ভাইয়া বলেন, বিভিন্ন ক্যাম্পেইন, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটিংয়ের যে গুরুত্বটা, এটা আসলে আমরা অনেকেই জানি না, হয়তো জেনেও আমরা বুঝতে চাই না। তো এর গুরুত্বটা যারা নতুন ভোটার, তরুণ প্রজন্মকে সামনে রেখে যারা আসলে নতুন ভোট দিবে বা প্রথম ভোট দিবে, তাদেরকে যদি সুন্দর মতো বোঝানো যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের নির্বাচন অবস্থাটা আরও উন্নত হবে। ভাই, এই বিষয়ে এবার আপনার কি মতামত সেটা জানতে চাচ্ছি। আমি আসলে বলতে চাই, নির্বাচন যেহেতু একটু বিশাল কর্মযজ্ঞ এবং এটি পুরোটাই বাস্তবায়ন করে মূলত ইলেকশন কমিশন, এবং সেই জায়গা থেকে দায়িত্বটাও কিন্তু ইলেকশন কমিশনকেই নিতে হবে। এবং সবার আগে হলো যে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ ভোট উপহার দিতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নটা করতে হবে এবং একজন ভোটারকে সেই নিশ্চয়তাটা দিতে হবে যে আমি আসলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবো, আমার ভোটাধিকার আমি প্রয়োগ করতে পারবো, কোনো ধরনের মাসেল পাওয়ার আমাকে প্রভাবিত করবে না, সেই জায়গাটা ইসিকে নিশ্চিত করতে হবে। এবং বিগত সময়ের নির্বাচনের একটি উদাহরণ আমরা শুনলাম যে আসলে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের অনীহা ছিল, এবং সেই অনীহাটা দূর করতে গেলে আমাদের ম্যাসিভ আসলে ক্যাম্পেইন করতে হবে যে একজনের ভোটও যে খুব বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে, সেটি আসলে ভোটারদেরকে আসলে উপলব্ধি করাতে হবে এবং এই ক্যাম্পেইনটা করতে হবে। এবং সর্বোপরি আমি আরেকটা বিষয় বলতে চাই যে নির্বাচনে রাজনৈতিক যে প্রভাব, যে বলয় আসলে ভোটারদেরকে ঘিরে গড়ে ওঠে, সেই জায়গা থেকে সাধারণ ভোটারদেরকে আসলে প্রভাবমুক্ত রাখার ক্ষেত্রেও ইসিকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এবং সব কিছুর মূলে এটা তখনই কার্যকরী হবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং ভোটাররা তাদেরকে আসলে মনে করতে পারবে তারা আসলে শঙ্কামুক্ত, সেই জায়গাটা নিশ্চিত করা। ধন্যবাদ ভাইয়া। এবার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে গণভোট নিয়ে আমরা কতটুকু জানি এবং আমাদের মতামত কি, এবং এই প্রক্রিয়াটি কতটুকু কার্যকর? গণভোট মূলত যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাষ্ট্রেই গণভোটের প্রচলন রয়েছে, এবং সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশে যেটা দেখছি যে সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের যে প্রশ্ন উঠেছে, আমার মনে হয় যে এটি হতে পারে যে কোনো পরিস্থিতিতেই বড় কোনো নীতির পরিবর্তনের ক্ষেত্রে আসলে গণভোটের আয়োজন করে, যে কোনো দেশই করে। আরেকটি বিষয় হলো যে এটি কিন্তু হলো যে আমাদের হলো যে আপনার 80% ভোটারই কিন্তু গ্রামীণ জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার ভোটার, এবং বাংলাদেশে যেহেতু শিক্ষিতের হার কম, গ্রামীণ জনগোষ্ঠী বেশি, সেই জায়গা থেকে কিন্তু এই জায়গায় সরকারকে অবশ্যই একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গণভোটের আসলে কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, গণভোটটা কী, সেটি কিন্তু আসলে বোঝাতে হবে এবং এই কাজটা কিন্তু হলো করতে হবে। ধন্যবাদ ভাইয়া। ভাই, এবার আপনার কি মতামত গণভোট নিয়ে? আমার কাছে গণভোটটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট কিছু ইস্যু আছে, তার মধ্যে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা তত্ত্বাবধায়ক সরকার এবং জনগণের যেটা আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল অনেক আগে থেকেই, এটা গণভোটের মধ্যে একটা টার্মস আছে। দেন আমাদের নারীর যে ক্ষমতায়ন, যে বৃদ্ধি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এর মধ্যে একটা নতুন টার্ম যেটা এসছে, সেটা হচ্ছে উচ্চকক্ষ বিশিষ্ট যে সংসদ, 100 জনের একটা প্রতিনিধি নিয়ে যে সংসদ গঠিত হবে। তারপরে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা ইনক্রিজ করা, আগে যতটুকু ছিল এটা একটু ভারসাম্য যেটা আছে, আমরা জানি যে রাষ্ট্রপতিকে অনেক সময় মানে ক্ষমতা একটু কম ছিল আগে, এটাকে ইনক্রিজ করা, এটা জনগণের কাছে এটা ভালো বার্তা দিচ্ছে আমার কাছে গণভোটের মাধ্যমে। বাট ম্যাক্সিমাম লোকজন এটা যেটা হয়ে গেছে যে আমরা গণভোট দিব, আমরা যেমন আগে সবসময় মার্কায় একটা ভোট দিয়েছি, কিন্তু গণভোট কিসের জন্য দিব, নতুন একটা জিনিস, সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছানো হচ্ছে না এখন পর্যন্ত। জনগণ এখনও জানে না যে কোন কোন বিষয়ে আমরা গণভোট দিব, কি কি আছে এই গণভোটের মধ্যে, যে আমাদের কোন অধিকার আছে, নাকি আমরা কি চাচ্ছি, বা এই আমাদের যে সংবিধান চেঞ্জ করতে কতটুকু কি মানুষের ক্ষমতা লাগবে, কোনো কিছুই কিন্তু মানুষকে জানানো হচ্ছে না। আর সময়ও অনেক কম, মাত্র 1 মান্থ প্লাস আছে কিছুদিন। সো এটা আমার যেটা মনে হয় যে এটা সর্বসাধারণকে জানানোর একটা ব্যবস্থা করা, এবং এটা যেমন আমাদের ভোটের ক্যাম্পেইন যেমন শুরু হয়েছে, এর সঙ্গে সঙ্গে এটাও একটা ক্যাম্পেইন শুরু করে দেওয়া, তাহলে সর্বসাধারণের কাছে চলে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমার পরবর্তী প্রশ্ন আমি ভাইয়াকে দিয়ে শুরু করছি। ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে আপনি তো একজন শিল্পপতি, সেই ক্ষেত্রে আপনার মতে আমাদের রংপুর অঞ্চলে
তরুণ প্রজন্মের যে আমরা দেখতে পাচ্ছি যে বেকারত্ব অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তো বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আপনার কি ভূমিকা এবং আপনি কি মনে করেন আমাদের রংপুর অঞ্চলে আমাদের কি কি বড় বড় চ্যালেঞ্জ রয়েছে বা আমাদের তরুণ প্রজন্ম কি কি বাধার সম্মুখীন হচ্ছে? বাট আমাদের রংপুরে হয়ে গেছে যে আমাদের আগেও যারা সংসদ সদস্য ছিল তারাও স্পেসিফিকভাবে কোনো কিছু করেনি, এটা একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার, কোনো কিছুই করেনি আমাদের জন্য এবং তারা চিন্তাও করেনি এখানে কোনো। এবং আগামী দিনের যে সংসদ সদস্য হবে যারা, তারা হয়তো বা এখানে একজন আমি দেখেছি, আমি নাম বলতেছি না, উনি হয়তো বা বলছেন যে আমরা আনএমপ্লয়েড প্রবলেম সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বাট কীভাবে করবেন উনি এখনও দিক নির্দেশনা দিচ্ছেন না আমাদেরকে। বাট ওনাদের আমার যেটা মনে হয় ওনার কাছে অনুরোধ করা যে উনি স্পেসিফিকভাবে বলা দরকার যে আমি এই সেক্টরে আমি এটাকে সলভেন্ট নিয়ে আসবো। আমি যেমন হতে পারে এখানে, যেমন আপনার এখানে আছে কুটির শিল্প, আমাদের কারুপণ্য আছে, যেমন এটা কিন্তু এক্সাম্পল। এখানে আমাদের একমাত্র আমি দেখেছি ইন্ডাস্ট্রি বলতে এই কারুপণ্য ছাড়া কোনো ইন্ডাস্ট্রি নাই কিন্তু। এবং এখানে উনি যে আনএমপ্লয়মেন্ট সলভ করছেন ইজ অ্যাপ্রিসিয়েটেড। এবং বাকিরা কেউ কিন্তু এগিয়ে আসছেন না এখানে যে বাকিরা আরও কোনো সেক্টর তৈরি করবে। এবং গভর্নমেন্টের কাছে আরেকটা জিনিস হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রি এবং বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ার্ল্ডে। এখন আপনি যদি আইটি সেক্টর বলেন, ইয়াং জেনারেশন চাচ্ছে যে আমরা আইটি সেক্টরে চলে যাব। যেহেতু আমি আইটিতে অন অ্যাবাউট আপনার 16 ইয়ার্স আমি আইটি সেক্টর, সো আমি বলতে চাই যে আপনারা যদি ব্যান্ডউইথটা মোটামুটি ঠিক মতো দিতে পারেন, এই নিবিড় যেটা আপনার ব্যান্ডউইথ, এটা যদি ঠিক মতো দিতে পারেন, হাই ফ্রিকোয়েন্সি দিতে পারেন, এবং এখানে যদি আপনারা কিছু কোম্পানিকে যারা ইনকিউবেটরে আছে ধরেন ছোট এরা যদি গ্রোন আপ যে কোম্পানিগুলো, এদেরকে যদি হেল্প করে গভর্নমেন্ট সহজ শর্তে, দেন এরা ধীরে ধীরে দেখবেন আপনি 100টা হয়তো কোম্পানিকে টার্গেট করলেন, বাট এখান থেকে যে সবাই যে সাকসেস হবে এমন কিছু কথা না। এখান থেকে হয়তো আপনার 50% বা 40%ও যদি হয়ে যায়, এটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের জন্য, রংপুরের জন্য। এভাবেই ডিভলিউশন হয়ে যাবে একটা সিটির জন্য। ধন্যবাদ ভাইয়া, আমরা আশা করছি এমনই কিছু হবে। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি আমাদের ভাইয়ার কাছে, আমরা অর্থনীতি সম্পর্কে অনেক কিছু জানলাম, আমরা এটাও বলি যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা, আমাদের মতামত কতটুকু স্বাধীনভাবে উপস্থাপন করতে পারি, এই বিষয়ে ভাই আপনার কি মতামত? আসলে মানে এটি তো এক ধরনের বলা যায় যে মুখের কথা যে আমরা স্বাধীন। আসলে আমরা কতটা স্বাধীন সেটি কিন্তু আসলে যখন আমরা আমাদের জায়গা থেকে বাক স্বাধীনতা বহিঃপ্রকাশ ঘটাতে চাই, তখন কিন্তু আমরা এটির প্রতিফলন দেখতে পারি। আমরা যেমন আমি একজন গণমাধ্যম কর্মী, আমার জায়গা থেকেও যদি আমি এটাই বলি, বিগত সময়ের সরকারের কথা বলি, অনেকগুলো আইন তৈরি করা হয়েছে যেগুলো আমরা অনেকগুলো, কেউ এটাকে মানে সাইবার নিরাপত্তা আইন নামেও অনেকে চেনে। তো ধরেন এই জায়গা থেকে হলো যে আপনি চাইলেই হলো যে একজন গণমাধ্যম কর্মীকে যদি হ্যারেস করতে চান, তাহলে আপনি কিন্তু সহজেই করতে পারবেন। তাই একজন গণমাধ্যম কর্মীর কাজ কি হলো যে সমাজের অসঙ্গতি, সমাজের বিভিন্ন অনিয়ম, কিংবা সেটা হতে পারে প্রাতিষ্ঠানিক কিংবা সরকারি কিংবা ব্যক্তিগত যে কোনো ধরনের অনিয়ম আপনি তুলে ধরতে পারেন যদি আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে। কিন্তু এই যে কণ্ঠরোধের যে এক ধরনের বিষয়, বিভিন্ন ধরনের আইন করে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন সমতার কথা বলছি, আমরা যখন ন্যায্যতার কথা বলছি, আমরা যখন সবার সমান অধিকারের কথা বলছি, সেই জায়গায় আসলে আইন করে কণ্ঠরোধ করা, আইন করে কাউকে হলো দাবিয়ে রাখা, আইন করে হলো যে সত্য উন্মোচনে বাধা দেয়া, সেই জায়গাগুলো যদি আমরা মানে সবার জন্য উন্মুক্ত করে দিতে না পারি, এই আমাদের জন্য যে আইনগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাগুলোকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আসলে খুব একটা লাভ হবে না। ধরেন সরকার বদল হবে, আপনার নতুন আইন হবে, কিন্তু মূল জায়গাটা যদি আমরা পরিবর্তন না আনি, সংস্কার করতে না পারি, কিংবা সেই জায়গাগুলোতে মত প্রকাশের জায়গাটা যদি আমরা উন্মুক্ত করে না দিই, তাহলে মূলত এটা আমাদের দেশের জন্যই হলো সংকট তৈরি করবে। কারণ একজন গণমাধ্যম কর্মী ধরেন সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে। আমি সবথেকে বড় কথা হলো যে যারা সরকারের নীতি নির্ধারণ লেভেলে থাকেন, তাদের হলো সমালোচনার জায়গাটা তাদেরকে গ্রহণ করতে হবে। আমি একজন সম্পর্কে নেতিবাচক ইতিবাচক যে ধরনের খবরই প্রকাশ করি না কেন, সেটা তাদের নেয়ার মানসিকতা থাকতে হবে যে দুর্নীতির খবরটা প্রকাশ হলো, এখন আপনি যদি সেটাকে দাবা রাখতে চান, আপনি যদি সেটাকে আইন প্রয়োগ করে সেটাকে আবার যে প্রকাশ করে তাকে বিপদে ফেলতে চান, মূল জায়গাটা আসলে সমাধান না করে, কোথায় অনিয়ম হচ্ছে সেটা আপনি দূর না করে আইন প্রয়োগ করে যদি আপনার বাক স্বাধীনতা রোধ করতে চান, তাহলে মূলত এটা দেশের জন্য ক্ষতি। আমার জায়গা থেকে আমি মনে করব যে এই যে মত প্রকাশের যে স্বাধীনতা, এবং মূলত আপনি যেটা বললেন যে বাক স্বাধীনতা শুরু করে যে কোনো স্বাধীনতার যে বহিঃপ্রকাশ, সেটি আসলে উন্মুক্ত করতে হবে, অবশ্যই একটা কাঠামোর মধ্য দিয়ে। এটা আবার এমন না যে আমি চাইলাম, বললাম, যা চাচ্ছি তাই বলছি, সেই জায়গা থেকেও একটা লিমিটেশনের জায়গা থাকতে হবে। হ্যাঁ, আইন হবে, আইন প্রয়োগের জায়গাও থাকবে, সেই জায়গাতেও আসলে আমরা যেমন আমাদের বলবার ক্ষেত্রে
সেই জায়গাটাতে হলো যে আমরা আমাদের লিমিটেশনের জায়গা থেকে আমরা বলবো কোনটা বলা যাবে, কোনটা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, কোনটা সমাজের বিরুদ্ধে যাবে, সেই জায়গাটা আমাদেরও খেয়াল রাখতে হবে। এবং সরকার কিংবা রাষ্ট্র যখন আইন প্রয়োগ করবে কিংবা আইন প্রণয়ন করবে, সেই জায়গাতেও তাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সবার মত প্রকাশের জায়গাটা উন্মুক্ত থাকে। হ্যাঁ, আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন গঠনে বা সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করতে গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের কী কী ভূমিকা বা আপনাদের জায়গা থেকে আপনাদের কী কী দায়িত্ব কর্তব্য? ডেফিনেটলি একটা মানে স্বচ্ছ নির্বাচন কিংবা একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যমের আসলে অনেকগুলো কাজ আছে। এবং প্রথম কাজ আমার মনে হয় যে সত্য এবং প্রপার যে মেসেজ সেটি হলো জনগণের কাছে তুলে ধরা। যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ভোটের পরিবেশ কেমন, ভোটের পরিবেশ কেমন আপনি ঘরে বসে কীভাবে জানবেন? গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানবেন। ধরেন একটা ভোট কেন্দ্রে ধরেন মাসেল পাওয়ার খাটায় একজন প্রার্থী ধরেন ভোট মারছে ব্যালটের পর ব্যালট, এবং আমি বাইরে থেকে সেটি বলছি যে এখনও ভোটের পরিবেশ খুবই উচ্চমুখর এবং খুবই ভালো নির্বাচন হচ্ছে। তো আমি কিন্তু একটা ভুল মেসেজ, ভুল বার্তা দিচ্ছি। আমি যখন বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পরে যখন ভালো বলছি, তখন কিন্তু একটা খারাপ বার্তা যাচ্ছে। তো এই জায়গা থেকে একজন গণমাধ্যম কর্মীর সবথেকে বড় কাজের জায়গাটা হলো যে একদম সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করা। জনগণ যারা টিভির সামনে বসে সোশ্যাল মিডিয়াতে যারা তথ্য জানতে চাচ্ছেন নির্বাচন নিয়ে, সেই তথ্যটা তাদের কাছে পৌঁছে দেয়া এবং সেটি যেন কোনোভাবে বায়াসড ইনফরমেশন না যায়। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে যেহেতু গণমাধ্যম কর্মীরা তথ্য আদান প্রদানেরই কাজ করে এবং একজন গণমাধ্যম কর্মীর একমাত্র কাজই হলো তথ্য দেয়া, এর বাইরে কিন্তু আসলে অন্য কোনো কাজ নেই। এবং সেই জায়গা থেকে দুই ধরনের তথ্য আপনি দিতে পারেন, খারাপ তথ্য, ভালো তথ্য, বায়াসড তথ্য। তো আমার কাছে মনে হয় যে তখনই এই নির্বাচনে গণমাধ্যম কর্মীরা আসলে ভালো ভূমিকা রাখতে পারবে, তখন আপনি সত্য, বস্তুনিষ্ঠ এবং যে আমরা যেটি বলছি যে যা ঘটছে সেই তথ্যটাই হলো যে জনগণের সামনে আমরা তুলে ধরবো এবং সেই মেসেজটা ছড়িয়ে দেবো, তখনই কিন্তু এটি একটি ভালো নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ধন্যবাদ ভাইয়া। আপু, আপনি কি এর আগে ভোট দিয়েছেন? না, এবার আমি ইনশাল্লাহ ভোট দিব, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। ওকে আপু, প্রথম ভোটার হিসেবে আপনার এক্সপেকটেশনের জায়গাটা কি কি আমাদের আসন্ন সরকারের কাছে থেকে? আচ্ছা, সর্বপ্রথম প্রত্যেকের মতোই আমারও এক্সপেকটেশনস এতটুকুই থাকবে যেন কোনো রকম ভয় ভীতি ছাড়া আমরা ভোট দিতে যেতে পারি বা নিজের মতামতটা প্রকাশ করে আসতে পারি। আর হচ্ছে ইন্টারাকশন যেন থাকে, অংশগ্রহণমূলক একটি ভোট যেন থাকে। ভোট দিতে যেন আমাকে এমন কিছু দেখতে না হয় যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে, বা অনেককে হয়তো লাইনে দাঁড় হয়ে আছে কিন্তু ভিতরে কোনো কর্মী তাদের ভোটটা দিয়ে দিচ্ছে, এরকম কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। যেহেতু নতুন ভোটার হিসেবে এবার আমি ভোট দিতে যাব, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব, সবারই কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে হ্যাঁ, দেশের জন্য আমার প্রথম একটা ভূমিকা আমি রাখতে যাচ্ছি, বা আমার মতামত প্রকাশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পরিবেশে আমি আমার ভোটটা দিতে যাচ্ছি। তো আশা রাখবো এরকম একটা পরিবেশ আমরা যেন পাই, সবার একটা অংশগ্রহণমূলক ভোটিং থাকবে, আর কোনো রকম দুর্নীতি বা কোনো রকম এমন পরিবেশ আসলে আমরা দেখতে চাই না যেটাতে আমরা পরবর্তী ভোট দেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলি। জি আপু, আমি আপনার কাছ থেকে আরও কিছু বিষয় জানতে চাচ্ছি। আপনি তো তরুণ প্রজন্মকে এখনও প্রতিনিধিত্ব করছেন, তো সেই ক্ষেত্রে আমাদের যে আসন্ন সরকার, সেই সরকার আপনাদের জন্য কি কি করতে পারে? প্রথমে যদি ইনস্টিটিউশন বা ক্যাম্পাস ভিত্তিক একটা আলোচনায় আসি, এক্ষেত্রে দেখা যায় যে আমরা উত্তরাঞ্চলে রংপুরে বসবাস করছি। আমরা যদি চিন্তা করি যে অপরচুনিটি কোথায়, আমাদের মাথায় সবার আগেই আসবে ঢাকার কথা বা আমাদের রাজধানীর কথা। উত্তরাঞ্চল থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, সেটা হোক জব অপরচুনিটির ক্ষেত্রে বা শিক্ষার জন্য, যে কোনো অপরচুনিটির কথা ভাবলেই কিন্তু আমাদের মাথায় আগে ঢাকার কথা আসে। তো এই যে চিন্তা আসছে যে না, আমাকে যদি কিছু করতে হয় বা জীবনে বড় কিছু করতে হয়, আমাকে ঢাকা যেতে হবে বা আমাকে মুভ করতে হবে, এই চিন্তাটা যেন আসলে না আসে। সরকার ব্যবস্থাটা যদি এমন রকম হয় যে আমাদের বিভাগীয় শহর বা প্রত্যেকটা বিভাগে যদি সমানভাবে আমরা আমাদের এই অপরচুনিটিগুলো পাই, আমাকে যেন চিন্তা করতে না হয় যে আমাকে এই শহর থেকে বের হয়ে অন্য কোথাও যেয়েই বড় হতে হবে। আমি এই শহরে থেকেও বড় হতে পারি, এই শহরে থেকেও আমি সুন্দর মতো পড়াশোনা করতে পারি, বা চাকরির অপরচুনিটি আমার এই শহরেই আছে। সেক্ষেত্রে কিন্তু একটা উন্নয়ন আমাদের দেশে হয়ে যাবে বলে আশা করছি। তো সরকারের কাছ থেকে আমার এরকম একটা আশা অবশ্যই থাকবে যেন সুবিধাটা ছড়িয়ে যায়, এক জায়গায় পুঞ্জীভূত না থেকে প্রত্যেক স্টেজের মানুষের কাছেই চলে যায়। শুধু শহর না, গ্রামীণ অঞ্চলেও যেন চলে যায়, তারাও যেন অংশগ্রহণ করতে পারে সব ক্ষেত্রে। ধন্যবাদ আপু।
আমরা দেশের অর্থনীতি, গণমাধ্যম কর্মীর ভূমিকা এবং তরুণ প্রজন্মের ভাবনা আমরা সব কিছুই শুনেছি, জেনেছি এবং পাশাপাশি রংপুর অঞ্চলের বিভিন্ন কর্মসংস্থানের দিক, শিক্ষা ব্যবস্থা এসব সম্পর্কে আমরাও জেনেছি। সর্বশেষে বলতে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি সুষ্ঠু দেশ গঠন করতে শুধুমাত্র সরকার বা প্রশাসনের ভূমিকাই নয়, আমাদের নিজ নিজ আসন থেকে, নিজ নিজ দায়িত্ব থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তবে আমরা একটি সোনার বাংলাদেশ, একটি সুষ্ঠু দেশ গঠন করতে পারবো। ধন্যবাদ।